পাঁচটা প্রশ্ন এসডব্লিউ ছিল, যে ওগুলো কি বাসায় দেখছো? কোনো প্রবলেম আছে ওগুলাতে? ওকে, ঠিক আছে। আমরা তাহলে হচ্ছে এই চ্যাপ্টারের আমার মনে হয় না দেখার কিছু আছে। তোমার কি এমনি বাকি কোশ্চেন গুলো কি তুমি দেখছো নাকি চ্যাপ্টারের? সমস্যা আছে বলতে? এই চ্যাপ্টারে অন্যান্য কোশ্চেন গুলো কি দেখছো নাকি? কোনো কোনো সমস্যা আছে কিনা তো বলো। ওকে, ঠিক আছে। তাহলে যদি সমস্যা না থাকে আমরা তাহলে নতুন চ্যাপ্টার শুরু করি। নতুন কোন চ্যাপ্টার পড়বে এরপরে? চ্যাপ্টার 4 এর পরে তোমাদের পরীক্ষায় আর কি আছে? চ্যাপ্টার 5 আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের চ্যাপ্টার 5 এর আলোচনা আছে। চ্যাপ্টার 5 এর নাম কি? রাসায়নিক বন্ধন। আচ্ছা, এই চ্যাপ্টারটা আমরা আলোচনা করবো। তো রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা কেমিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে একটা সৃজনশীল বলতে গেলে থাকবেই। তবে এখন এই চ্যাপ্টারটা চলো শুরু করি। চ্যাপ্টারের প্রথমে আলোচনা আছে কি যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন কি, তারপরে হচ্ছে কি যোজনী ও যোজ্যতা। যৌগমূলক ও তাদের যোজনী। আচ্ছা, দেখো আমরা একটা একটা করে আলোচনা শুরু করি। পড়তেছি হচ্ছে রাসায়নিক বন্ধন। আচ্ছা, আজকে প্রথমে আমরা আলোচনা করবো তো যোজ্যতা ইলেকট্রন নিয়ে। যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন ছিল মানে কি বোঝায়? যোজ্যতা ইলেকট্রন বলতে কোন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের সর্বশেষ শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা কত? মোট ইলেকট্রন সংখ্যা ওই পরমাণুর যোজ্যতা ইলেকট্রন বলে। যোজ্যতা ইলেকট্রন বলে। যোজ্যতা ইলেকট্রন কি, কোন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যাই হচ্ছে ওই পরমাণুর যোজ্যতা ইলেকট্রন। যেমন কি হইতে পারে? যেমন আমরা ধরো সোডিয়ামের এক্সাম্পল দিই। সোডিয়াম 11, তাহলে 1s2, 2s2, 2p6, 3s1। আমরা জানি সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 3 নম্বর শক্তি স্তর। এই 3 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন কয়টা ইলেকট্রন থাকতেছে দেখো। 3 নম্বর শক্তি স্তরে কিন্তু ইলেকট্রন সংখ্যা মাত্র একটা। তাহলে আমরা বলতে পারি সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কয়টা? এক। সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে একটি। আবার ধরো ক্লোরিন। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত বলো তো, বলতে পারবা? বলো দেখি পারো কিনা। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত?
তাহলে ক্লোরিন 17, 1s2, 2s2, 2p6, তারপর হচ্ছে 3s2, 3p6, 3p6 তো হবে না, 3p5 হবে। আচ্ছা, এখন ক্লোরিনেরও সর্বশেষ শক্তি স্তর কোনটা? 3 নাম্বার শক্তি স্তর। তো 3 নাম্বার শক্তি স্তরে আমরা দেখতে পাইতেছি এখানে 2টা ইলেকট্রন, এখানে 5টা ইলেকট্রন। তার মানে ক্লোরিনের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 60টি। 5+7, সরি 5+2 মানে হচ্ছে 60টা ইলেকট্রন। আচ্ছা, এইভাবে করে সব কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরের যতগুলো ইলেকট্রন থাকবে সবগুলারই ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলতেছে। এবারে সে যোজনী। যোজনীর ইংলিশ হচ্ছে ভ্যালেন্সি। যোজনী মানে কি? যোজনী বা এটা 8 নম্বর যোজ্যতা। কোনো একটি মৌলের অপর মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্যকে ওই মৌলের যোজ্যতা বলে। ওই মৌলের যোজ্যতা বলে। কোনো একটি মৌলের অপর একটি মৌলের সাথে যুক্ত হওয়ার যে সামর্থ্য, সেটাকে বলতেছে ওই মৌলের যোজ্যতা। আচ্ছা, এখন এই যোজনী কিন্তু একটা কিছু একটা ব্যাপার এখান থেকে খেয়াল রাখতে হবে। যোজনী কখনো প্লাস বা মাইনাস হয় না। যোজনী সব সময় প্লাস হবে, কখনো কখনো মাইনাস হয় না। এই ব্যাপারটা ভালো মতো খেয়াল রাখতে হবে। এখন আমরা যোজনী বের করব। যোজনী একটা সংখ্যা, আর যোজনী সবসময় পূর্ণ সংখ্যা হয়। যোজনী সবসময় পূর্ণ সংখ্যা হবে, ভগ্নাংশ হবে না। এগুলা হচ্ছে যোজনীর বৈশিষ্ট্য। আচ্ছা, তো আমরা এখন যোজনী বের করব, বের করা শিখবো যে আসলে কোন একটা মৌলের যোজনী কত। আচ্ছা, কিভাবে বুঝবো? আমি একটা শর্টকাট শিখাই দিই, ওটা তোমাকে মুখস্থ রাখতে হবে। কার যোজনী কত, যেমন আমরা যেমন পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখছি, ক্লোরিনের 17, সোডিয়াম 11, এরকম করে আমাদের যোজনীয় মুখস্থ রাখতে হবে যে সোডিয়ামের যোজনী কত, ক্লোরিনের যোজনী কত। আচ্ছা, এখন এই যোজনী ব্যাপারটা সহজে বোঝার একটা উপায় হচ্ছে আমাদের নিষ্ক্রিয় মৌল সম্পর্কে ধারণা থাকা। নিষ্ক্রিয় মৌল, দেখো নিষ্ক্রিয় মৌল কারা বলতে পারবা? নিষ্ক্রিয় মৌল কারা বলতো? কত নম্বর গ্রুপ তারা? নিষ্ক্রিয় মৌল যারা, তাদের গ্রুপ নাম্বার কত? দ্রুত বলো। 18, হ্যাঁ good। তার মানে গ্রুপ 18 যারা, তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। তারা কারা? তারা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিজম। এরা হচ্ছে সব নিষ্ক্রিয় মৌল। কেন এরা নিষ্ক্রিয়? কারণ এরা নিজেরাই স্থিতিশীল। অর্থাৎ এরা কিন্তু কারো সাথে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কারো সঙ্গে কোনো যুক্ত হয় না। তারা নিজেরাই একাই একশো। অর্থাৎ ব্যাপারটা এরকম আর কি, তারা কারো সাথে যুক্ত হওয়ারও কোনো প্রয়োজন নাই, তারা কারো কাছ থেকে ইলেকট্রন নেয়ও না, কাউকে সে দ্বারা ইলেকট্রন দেয়ও না। তাহলে তারা নিজেরাই হচ্ছে মানে স্বয়ং সম্পূর্ণ, ব্যাপারটা এরকম। এখন পর্যায় সারণীতে এরা ছাড়া, মানে এই গ্রুপ নাম্বার 18 ছাড়া যত মৌল আছে, সবাই চায় গ্রুপ নাম্বার 18 এর মতো করে দিতে। অর্থাৎ সবাই চায় মানে স্বয়ং সম্পূর্ণ হইতে। স্বয়ং সম্পূর্ণ কিভাবে হওয়া যাবে?
এদের মতো করে। যেমন হিলিয়ামের পরমাণু সংখ্যা কয়টা? 2টা। নিয়নের কয়টা? 10টা। আর্গনের 18টা। ক্রিপ্টনের 36টা। এরকম করে জেননের 54টা। এরকম করে হচ্ছে সামনে যাবে। এখন প্রত্যেকটা মৌলই চায় যে হিলিয়াম অথবা নিয়ন অথবা আর্গন অথবা ক্রিপ্টন অথবা জেননের মতো করে হইতে। এখন হওয়ার জন্য কি করতে হবে? তাদের তো ইলেকট্রন এদের মতো নাই। তাহলে ইলেকট্রন হয় এক্সট্রা লাগবে, না হলে ইলেকট্রন তাদের ছাড়া লাগবে। অর্থাৎ তারা হয়তো কারো কাছ থেকে ইলেকট্রন নেওয়া লাগবে, বা কারোকে ইলেকট্রন দিয়ে দিতে হবে। এই যে দান অথবা গ্রহণের মাধ্যমে তারা চায় হচ্ছে এই সকল গ্যাসের মতো আচরণ করতে। এখন এই যে যতটা ইলেকট্রন দান করতেছে বা যতটা ইলেকট্রন গ্রহণ করতেছে, ওই সংখ্যাটাকে আমরা যোজনী বলতেছি। আচ্ছা, এটা সহজ করি ব্যাপারটা। ধরো হাইড্রোজেন। ধরো হাইড্রোজেন। হাইড্রোজেনের আমরা জানি পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। এটার ইলেকট্রন নিউজ হচ্ছে 1s1। এখন দেখো, এই হাইড্রোজেন কার কাছাকাছি? মানে হাইড্রোজেনের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কে? কে আছে এমন? হাইড্রোজেন কার মতো হইতে চায়? হাইড্রোজেন চায় তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো হইতে, কারণ তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম। আচ্ছা, হাইড্রোজেন কিন্তু কখনো নিয়নের মতো হইতে চাইবে না। চাইলেও সে পারবে না। সে নিয়নের মতো কখনোই হইতে চায় না, বা পারবেও না হইতে। সবসময় কাছাকাছি মৌলের মতো হইতেছে। আচ্ছা, এখন তুমি আমারে বলো, হাইড্রোজেনের তো পারমাণবিক সংখ্যা 1, মানে তার একটা ইলেকট্রন আছে। তো সে যদি নিয়নের মতো হইতে চায় তাকে কি করতে হবে বলো তো? সরি, হিলিয়ামের মতো যদি সে হইতে চায়, যদি হাইড্রোজেন হিলিয়ামের মতো হইতে চায় তাকে কি করা লাগবে? একটা ইলেকট্রন গ্রহণ করা লাগবে না ত্যাগ করা লাগবে? হ্যাঁ, গুড। গ্রহণ করতে হবে। তার মানে কয়টা গ্রহণ করতে হবে? একটা। এই কারণে হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। হাইড্রোজেনের যোজনী কত? যোজনী হচ্ছে 1। সে কিভাবে গ্রহণ করবে ওইটা আমরা পরের ব্যাপারে যাব। আমাদের পরে আলোচনা আছে কিভাবে গ্রহণ করবে। আচ্ছা, আমরা জানলাম অংশে গ্রহণ করতে হবে। তাই একটা যোজনী হচ্ছে 1। আবার দেখো, আমি যদি বলি অক্সিজেন। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। তাহলে আমাকে বলো তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কোনটা? তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস এখানে কোনটা আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। কোনটা আছে তার কাছাকাছি? নিয়ন। গুড। তার কাছাকাছি হচ্ছে নিয়ন। তাহলে সে চাই কি নিয়নের মতো আচরণ করতে, মানে নিয়নের মতো হইতে। তো তার আছে 8টা। নিয়নের মতো হওয়ার জন্য তাকে অর্জন করতে হবে আরো 2টা ইলেকট্রন। তার মানে তার যোজনী হচ্ছে 2। অক্সিজেনের যোজনী কত? 2। তারপর দেখো, আমি যদি বলি সোডিয়াম। সোডিয়াম কত? 11। এখন আমাকে বলো তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কে আছে? সোডিয়ামের সবচেয়ে কাছে নিষ্ক্রিয় গ্যাস কে আছে? হ্যালো, তাড়াতাড়ি বলো। হ্যালো। আর্গন। আর্গন কিভাবে আছে? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। আর্গন তো অনেক দূরে। তুমি নিয়নের কথা চিন্তা করো। নিয়ন তো 10, একদম সোডিয়ামের সাথেই। নিয়ন কাছে নাকি আর্গন কাছে? অবশ্যই নিয়ন কাছে। নিয়ন 10, সোডিয়াম 11। তার মানে নিয়ন সবচেয়ে কাছে। তাহলে সোডিয়াম কার মতো হইতে চায়? নিয়নের মতো হইতে চায়। নিয়নের মতো হইতে চাওয়ার জন্য তাকে একটা ইলেকট্রন কি করা লাগবে? ত্যাগ করা লাগবে। তাহলে তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কে? নিয়ন। তাহলে যোজনী কত হওয়া উচিত? যোজনী হওয়া উচিত 1, কারণ তাকে একটা ইলেকট্রন ত্যাগ করা লাগবে। ত্যাগ করুক গ্রহণ করুক সেইটা আমার ব্যাপার না, আমার কথা হচ্ছে কয়টা ত্যাগ করতেছে কয়টা গ্রহণ করতেছে, এটা বোঝা লাগবে। এরপর ধরো আমি আসি অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। আমাকে বলো এখন অ্যালুমিনিয়ামের
কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কে আছে? নিয়ন, গুড। কারণ আর্গন তো দূরে। সো নিয়নের মধ্যে হইতে চাইলে অ্যালুমিনিয়ামকে তিনটা ত্যাগ করতে হবে, তাই অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3। আবার সিলিকনের কথা বললে সিলিকন হচ্ছে 14। এখন আমাকে বলো সিলিকনের কাছাকাছি আছে কে, নিয়ন নাকি আর্গন? সিলিকনের কাছাকাছি কে আছে? আর্গন। নিয়নও কাছাকাছি আছে, মানে সমান সমান দূরত্বে আছে। সিলিকন তো 14, তাহলে 15, 16, 17, 18, মানে 4 ঘর পরে আর্গন। আবার 13, 14, সরি 14, 13, 12, 11, মানে 4 ঘর আগে নিয়ন। তার মানে এই যে সিলিকন চাইলে যে কারো মতে আচরণ করতে পারে। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম সিলিকনের কাছাকাছি নিয়ন অথবা আর্গন এটাই চলে। তাহলে যে কারো মতো হইতেই তার কি করতে হবে, 4টা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতে হবে। সো তার যোজনী হচ্ছে 4। এগুলা হচ্ছে যোজনী বের করার উপায়। আবার যদি ফসফরাসের কথা বলি আমরা, ফসফরাস হচ্ছে 15। তো ফসফরাসের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কে আছে? আর্গন। কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আর্গন, তাহলে ফসফরাসের যোজনী হওয়া উচিত কত, 3, কারণ 15 আর 3 18। কিন্তু ফসফরাস একটু ব্যতিক্রম হয়, দেখো। ফসফরাসের ব্যতিক্রমে যে ইলেকট্রনটা, ব্যতিক্রম 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 হচ্ছে ফসফরাস অনেক সময় নিয়নের মতো হইতে চায়। ফসফরাস নিয়নের মতো আচরণ করতে চায়। তাহলে যখন সে নিয়নের মতো আচরণ করতে চায়, তখন তার যোজনী কত হওয়া উচিত? তার যোজনী হওয়া উচিত কিন্তু 5। কারণ নিয়নের মতো হইতে হলে তাকে 5টা ইলেকট্রন ত্যাগ করা লাগবে। তাহলে ফসফরাসের দুইটা দুইটা যোজনী, ফসফরাসের যোজনী কয়টা? দুইটা, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 5। এটা আমরা মনে রাখবো। আচ্ছা, এইবার আসি আমরা, ধরো আমি বললাম পটাশিয়াম 19। তো আমাকে বলো পটাশিয়ামের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কে আছে? আর্গন। গুড। তাহলে পটাশিয়াম চাই হচ্ছে আর্গনের মতো আচরণ করতে, এই কারণে তার যোজনী হচ্ছে 1। আবার আমরা যদি বলি ক্যালসিয়াম, ক্যালসিয়াম তো আমাদের 20। তাহলে হচ্ছে তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস আছে হচ্ছে আর্গন, তাহলে তার যোজনী হচ্ছে 2। এরকম করেই আমরা হচ্ছে যোজনী বের করতে পারবো। তবে একটা লিমিটেশন আছে, এখানে একটা সীমাবদ্ধতা আছে। এইভাবে যোজনী বের করা যায় শুধুমাত্র 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলো। 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলোর যোজনী তুমি এভাবে বের করতে পারবে, এবং পরীক্ষা কিন্তু আসলে এগুলাই বেশি আসে। হ্যাঁ, ওই যে 30 পর্যন্ত যেগুলো আছে, স্ক্যান্ডিয়াম, ভ্যানাডিয়াম, টাইটানিয়াম, ওইগুলোও আছে। কিন্তু তোমাদের ওইগুলার যোজনী তেমন একটা পরীক্ষা আসে না, কয়েকটা স্পেসিফিক করে লাগবে, সবগুলা লাগবে না। আচ্ছা, আপাতত তুমি এগুলা মনে রাখো যে 1 থেকে 20 পর্যন্ত যারা আছে তাদের যোজনী। তুমি আর একটা কাজ হবে, তোমার একটা কাজ হবে, ইভেন অহনারও এটা কাজ হবে, অহনা যখন পরে রেকর্ডিংটা দেখবে। তোমরা দুইজনেই 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলোর যোজনী লিখে নিয়ে আসবা। ঠিক আছে? আমি একটু ইয়া করে দিই, যেমন কার্বন, এটা ব্যতিক্রম। ঠিক আছে, কার্বন হচ্ছে ব্যতিক্রম। কার্বনের যোজনী, কার্বনের তো পারমাণবিক সংখ্যা কত, 6। কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, এটা ব্যতিক্রম। তো দেখো কার্বন চাইলে কি করতে পারে, নিয়নের মতো হইতে পারে, আবার সে কিন্তু হিলিয়ামের মতো হইতে পারে। তো যেভাবেই হোক না কেন, কার্বন কিন্তু তোমার পারমাণু কি বলে যোজনী, মানে তাকে 4টা ইলেকট্রন ত্যাগ করতে হবে বা গ্রহণ করতে হবে। তো তার নর্মালি যোজনী হচ্ছে 4। কার্বনের যে নর্মাল যোজনী এটা হচ্ছে 4। তবে কার্বনের আরেকটা যোজনী আছে, ব্যতিক্রম যোজনী, এটা হচ্ছে 2, মনে রাখবা। কার্বন 2ও হয়, কার্বন হচ্ছে 4ও হয়। এটাকে একটু মনে রাখতে হবে। তারপরে আছে হচ্ছে সালফার। সালফারের যোজনী, সালফার আমরা জানি 16। সালফারের যোজনী আছে তোমার 3টা, 2,
4 6। সালফারের যোজনী হচ্ছে 2 4 6, এই তিনটা হইতে পারে। তাহলে ব্যতিক্রম যেগুলা, এগুলো একটু আমাদেরকে মনে রাখা লাগবে। 1 থেকে 20 পর্যন্ত আমরা ব্যতিক্রম পাইলাম কয়টা? 3টা। সালফার পাইলাম, কার্বন পাইলাম, আর হচ্ছে ফসফরাস পাইলাম। আচ্ছা, এই গেল যোজনী নিয়ে কথাবার্তা। যোজনী আমাদের কখন কাজে লাগবে সেটা আমরা দেখবো, আস্তে আস্তে কাজে লাগবে। আচ্ছা, এরপরে আসি আমরা পরের টপিকে। দেখো আমাদের পরের টপিক কি আছে, তুমি একটু বই থেকে এগুলো পড়ে নিবা। এখানে যে আলোচনাগুলো বইয়ে আছে এগুলো একটু পড়ে নিতে হবে বই থেকে। আচ্ছা, এখানে একটা কথা আছে দেখো, যোজনী আবার দুই প্রকার আছে, একটা হচ্ছে সক্রিয় যোজনী, একটা হচ্ছে সুপ্ত যোজনী। এই যে আমরা যে বলছি কিছু কিছু মৌলের একাধিক যোজনী থাকে, এই যোজনী গুলোকেই ভাগ করা যায়। দেখো কি বলছে, কোন মৌলের একাধিক যোজনী থাকলে যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। যেমন আয়রন, আয়রনের জন্য দুইটা, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3। দেখো এখন কি বলছে, এখানে একটা লাইন ইম্পর্টেন্ট, কোন মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে ওই মৌলের সুপ্ত যোজনী বলে। সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনী পার্থক্যকে বলতেছে সুপ্ত যোজনী। যেমন দেখো একটা মৌল দিয়ে দিছে FeCl2, FeCl2। এখানে আয়রনের আমরা জানি সর্বোচ্চ যোজনী হচ্ছে 3, মানে আয়রন সর্বোচ্চ 3 হতে পারে। কিন্তু আয়রনের সক্রিয় যোজনী, সক্রিয় মানে সাধারণ অবস্থায় তার যে যোজনী হয় সেটা, সেটা হচ্ছে 2। তাহলে হচ্ছে কত হবে, 3 থেকে 2 গেলে হচ্ছে 1। তার মানে আমরা বলতে পারি, আচ্ছা এখানে এক মিনিট, আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে 2 কিন্তু সর্বোচ্চ যোজনী হচ্ছে 3। তার মানে আয়রনের সুপ্ত যোজনী হচ্ছে 3 - 2 1। এটা হচ্ছে একটা, মানে এই মৌলের ক্ষেত্রে, মানে যৌগের ক্ষেত্রে যৌগ ওয়াইজ কিন্তু আবার চেঞ্জ হয়। যেমন আমরা যদি বলি FeCl3, এই যৌগে আয়রনের যোজনী কত? এই যৌগে আয়রনের নরমাল যোজনী কিন্তু 3। আবার আমরা জানি আয়রনের সর্বোচ্চ যোজনীও কিন্তু 3। তাহলে এখানে সুপ্ত যোজনী কত হবে? এখানে সুপ্ত যোজনী হবে সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী, মানে 0। আচ্ছা, এখন আমরা একটু যোজনের ব্যাপারটা একটু ক্লিয়ার হই, যোজনী আসলে কি করে, যোজনী দিয়ে আসলে করবেটা কি। যেমন দেখো, তুমি একটা যৌগ লিখলা, ধরো এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড। একটা কথা মনে রাখবা, যার যোজনী তার সাথে বসে না, বসে অন্য জনের সাথে। যেমন এখানে সোডিয়ামের যোজনী বসবে ক্লোরিনের সাথে, ক্লোরিনের যোজনী বসবে সোডিয়ামের সাথে। তো সোডিয়ামের যোজনী কত? সোডিয়ামের যোজনী আমরা জানি 1, তাহলে 1 বসবে কোথায়? এখানে বসবে। আর ক্লোরিনের যোজনী কত? আমরা জানি একটু শিখছি 1, 1 এখানে বসবে। কিন্তু নর্মালি 1 যখন হয় যোজনী, তখন ওই যোজনীটা লেখা হয় না, অর্থাৎ 1 লেখা হয় না, 2 বা 1-এর উপরে হলে তখন লেখা হয়। তার মানে আমরা এখানে এগুলো দেওয়ার প্রয়োজন নেই। যেমন আমরা যদি দেখি ক্যালসিয়াম ক্লোরাইড, ধরো CaCl লিখলাম, আমরা জানি ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2। ক্যালসিয়ামের যোজনী বসবে ক্লোরিনের সাথে, ক্লোরিনের যোজনী বসবে ক্যালসিয়ামের সাথে, সেটা হচ্ছে 1। তো আমরা জানি 1 তো লেখা হয় না, তাই এখানে 1 লিখবো না, আমরা শুধু লিখবো CaCl2। আবার ধরো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম MgCl। তো ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 12। সে চায় কার মতো হইতে? নিয়নের মতো হইতে চায়। তারে তারে কি করা লাগবে? 2টা ইলেকট্রন ত্যাগ করা লাগবে। তাহলে একটা যোজনী কিন্তু 2। আবার আমরা জানি ক্লোরিনের যোজনী হচ্ছে 1। তাহলে ক্লোরিনেরটা বসবে ম্যাগনেসিয়ামের সাথে, আর ম্যাগনেসিয়ামেরটা বসবে ক্লোরিনের সাথে 2। আচ্ছা, এরকম ভাবে আমরা ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড লিখতে পারি AlCl। অ্যালুমিনিয়ামের যোজনী আমরা জানি 3, ক্লোরিনের হচ্ছে 1, তাই 1 লেখার দরকার নাই। আচ্ছা, এরপরে আমরা ধরো জানি সালফার ডাই অক্সাইড SO। এখন দেখো, অক্সিজেনের যোজনী আমরা কত পড়ে আসছি? অক্সিজেনের যোজনী আমরা পড়ে আসছি 2। তাহলে সেই অনুযায়ী এখানে 2 হওয়ার কথা। কিন্তু এখানে সালফারের যোজনী আবার 4। সালফারের নর্মাল যোজনী কত? নর্মাল যোজনী হচ্ছে 4। তো এখন খেয়াল করো তুমি, এখানে যখন ভাগ করা যাবে, অর্থাৎ যখন দুইটাই জোড় সংখ্যা হবে, তখন তুমি কি করবা? তখন তুমি ভাগ করে দিবা। এই যে 2 রে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, অর্থাৎ এই যে এখানে যে, আমি একটু বলি, ধরো এখানে যে 2 আছে, 2 দিয়ে তো 4 রে ভাগ করা যায়। তাহলে আমরা এখানে তো আর 2 দিয়ে দিতে ভাগ করলে হবে 1, আর 4 কে ভাগ করলে হবে 2। 1 লেখার তো আর দরকার নাই, তাই আমরা SO2 লিখবো। এগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো এরকম করে আমরা যে কোনো মৌলের বা যে কোনো যৌগ লিখতে পারি।
তাহলে যোজনী দিয়ে আমরা কি করতে পারি? যোজনী দিয়ে হচ্ছে আমরা যৌগ গঠন করতে পারি। যেমন আরেকটা এক্সাম্পল দেখো, কার্বন, কার্বন ডাই অক্সাইড। এখন অক্সিজেনের যোজনী তো দুই, দুই লিখলাম। কার্বনের নর্মাল যোজনী কত? চার। কত? চার। তাহলে এখন খেয়াল করো, আমাদের এখানেও কিন্তু ভাগ যাচ্ছে দুই দিয়ে। তাহলে আমরা লিখতে পারি কার্বন ডাই অক্সাইড, CO2। এইভাবে করে কোনো একটা মৌলের ক্ষেত্রে আমরা যোজনী চিন্তা করতে পারি। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের এখানে কথাবার্তা। আহ গেল এটা। আবার দেখো, আমরা যদি ফসফরাস লিখি PCl5। এখন ফসফরাসের যোজনী কত? 5 হয় নরমালি। আর ক্লোরিনের তো এক, তাই এটাকে আমরা PCl5 লিখতে পারি। এখন আমি তোমাকে যদি বলি, এই মৌলে এই মৌলে ফসফরাসের সক্রিয় যোজনী কত, বলতে পারবা? এই PCl5 যে মৌলটা আমরা লিখছি, এখানে ফসফরাসের সক্রিয় যোজনী কত? ফসফরাসের যোজনী তিনটা আছে, একটা 3 একটা 5, এখানে কত? 5, হ্যাঁ, গুড। এখানে এখানে হচ্ছে 5। সো এটা যদি 5 হয়, আমরা জানি ফসফরাসের সর্বোচ্চ যোজনী কত? 5। তাহলে আমরা যদি বলি ফসফরাসের সুপ্ত যোজনী কত? সর্বোচ্চ মাইনাস সক্রিয়, তার মানে অ্যান্সার হচ্ছে কত? 0। আবার আমি তোমাদেরকে যদি বলি PCl3, এখানে ফসফরাসের সক্রিয় যোজনী হচ্ছে কিন্তু আবার 3। এখানে কিন্তু আর 5 না। কিন্তু আমরা জানি ফসফরাসের সর্বোচ্চ যোজনী হচ্ছে আবার কিন্তু 5। তাহলে আমি তোমাকে যদি এই যৌগের বেলায় ফসফরাসের সুপ্ত যোজনী কত? সর্বোচ্চ মাইনাস সক্রিয়, তার মানে অ্যান্সার হচ্ছে 2। তুমি কি এটুকু পর্যন্ত বুঝছো কিনা আমারে বলো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা বইয়ের টপিকে যাই। দেখো, এরপরে আমাদের কি আছে, এই যে এখানে একটা চার্ট দেওয়া আছে। এই চার্ট থেকে তুমি জেনে নিতে পারবা এখানে কার যোজনী কত। যেমন খুব সুন্দরভাবে কয়েকটা যৌগের মৌলের যোজনী দেওয়া আছে, এগুলো একটু বাসায় পড়িও। আমরা বিভিন্ন পরমাণুর যোজনী, এই যে এখানে, মানে এই যে একটা যৌগ যদি হয় HCl, এই HCl এ হাইড্রোজেনের যোজনী কত, তারপর LiCl যেটা, এখানে লিথিয়ামের যোজনী কত, এখানে সোডিয়ামের যোজনী কত, এগুলো খুব সুন্দরভাবে তারা উল্লেখ করে দিছে। এই চারটা একটু বাসায় দেখো। আচ্ছা, এরপরে আমাদের উল্লেখযোগ্য আরেকটা জিনিস হচ্ছে যৌগমূলক এবং তাদের যোজনী। আচ্ছা, যৌগমূলক কি? যৌগমূলক হচ্ছে তারা যৌগের মতোই, কিন্তু এদের আসলে আয়ন থাকবে, মানে এরা আসলে পুরোপুরি মৌলের মতো আচরণ করবে না। যেমন সোডিয়াম, সোডিয়াম থেকে আমরা সোডিয়াম প্লাসও লিখি না, সোডিয়াম মাইনাসও লিখি না, শুধু সোডিয়াম লিখি। কিন্তু আমরা যখন যৌগমূলক বলবো, যৌগমূলকের দেখো, যেমন একটা যৌগমূলকের নাম হচ্ছে অ্যামোনিয়াম। এগুলা সংকেত সহ মুখস্থ করতে হবে। অ্যামোনিয়ামের সংকেত কি? অ্যামোনিয়ামের সংকেত হচ্ছে NH4+। আচ্ছা, এটা হচ্ছে যৌগমূলকের নাম। কিভাবে চিনবো যৌগমূলক, আইডেন্টিফাই করবো কেমনে? এই যে উপরে, উপরে প্লাস অথবা উপরে হচ্ছে মাইনাস, এরকম কিছু একটা চিহ্ন থাকবে। যখন এরকম চিহ্ন থাকবে তখন আমরা এগুলোকে বলবো যৌগমূলক, অর্থাৎ যৌগের একটা অংশ। আচ্ছা, এগুলো হচ্ছে মৌলের ন্যায় আচরণ করবে। তো এখন এই যে উপরে প্লাস মাইনাস দিয়ে বুঝাইতেছে কি? NH4+ যখন আমরা বলি, এটাতে আসলে বুঝাইতেছে +1, মানে তার যোজনী হচ্ছে 1। প্লাস দিয়ে কিন্তু আবার যোজনী বোঝায় না, প্লাস দিয়ে অন্য কিছু বোঝায়, যেটা আমরা পরে জানবো। বাট আমরা মনে রাখবো এই প্লাস দিয়ে বোঝায় +1, তার মানে যে যোজনী হচ্ছে 1। এরপর দেখো কার্বনেট, কার্বনেটের সংকেত কি? CO3 2-। মাইনাস থাকুক আর প্লাস থাকুক আমাদের তো সমস্যা নাই, আমরা জানি সব সময় হচ্ছে এই সংখ্যাটাই যোজনী নির্দেশ করবে। তাহলে যোজনী হচ্ছে কত? 2। আচ্ছা, তাহলে এই মাইনাস প্লাস দিয়ে কি বুঝাইতেছে? মাইনাস প্লাস দিয়ে বোঝায় তার চার্জ কত, তার আধান কত। আধান মানে হচ্ছে চার্জ, তার চার্জের মান কত। চার্জ কেন লাগবে সেটা আমরা পরে দেখবো, আপাতত দরকার নাই। আচ্ছা, তুমি জাস্ট তোমরা তোমরা যারা দুজনে যারা যে কাজগুলা করবা, তোমরা হচ্ছে এই যে এখানে যে যৌগমূলক গুলো আছে, এই যৌগমূলকের তোমরা সংকেত সহ, সংকেত মাস্ট বি লাগবে। আর সংকেত যদি তোমরা মনে রাখতে পারো, তোমরা ইজিলি যোজনীয় মনে রাখতে পারবা, আর আধানও তখন মনে থাকবে।
যোজনী আর আধান একই জিনিস, এখানে একটাতে প্লাস আছে একটাতে প্লাস মাইনাস নাই, এটাই। আচ্ছা, এরপরে এখানে দিছে দেখো যৌগের রাসায়নিক সংকেত। আমরা অলরেডি রাসায়নিক সংকেত পড়ে আসছি। রাসায়নিক সংকেত মানে তোমার একটা মৌলের সাথে আরেকটা মৌল যুক্ত হয়ে যে সংকেতটা গঠন করে সেটাই হচ্ছে রাসায়নিক সংকেত। আচ্ছা, রাসায়নিক সংকেত লেখার নিয়ম, নিয়ম আমরা একটু আগে বলে দিছি। একজনের যোজনী অন্যজনের সঙ্গে লিখতে হবে, ঠিক আছে? তোমরা একটু নিয়মগুলো এখান থেকে পড়ে নিবা। নিয়ম খুব কঠিন কিছু না। আমি যদি বলি, যেমন দেখো এখানে কিছু এক্সাম্পল দিছে তারা, যেমন Al2SO4 3, এটা কি তারা কিভাবে লিখছে? মেইনলি এখানে যে ব্যাখ্যাগুলো লিখছে, ব্যাখ্যাগুলো হচ্ছে তারা এটা কিভাবে লিখছে সেই ব্যাখ্যাটা তোমাকে দিচ্ছে। আচ্ছা দেখো একটু আগে এখানে যে আমরা এখানে দেখলাম, এই যে সালফেট, সালফেট যেটা আছে, সালফেটের সংকেত কি? SO4 2 মাইনাস। তো 2 মাইনাস মানে কি? তার যোজনী হচ্ছে কত? 2। এখন সে যদি অ্যালুমিনিয়ামের সঙ্গে যুক্ত হইতে চায়, আমি লিখলাম LaLSO4। ওই যখন তুমি যৌগ লিখবা তখন কিন্তু উপরের এই মাইনাস প্লাস গুলা লেখা যাবে না আর, এগুলা বাদ তখন। এখন এগুলা যোজনী হিসেবে বসবে, খেয়াল করো। অ্যালুমিনিয়ামের যোজনী কত? অ্যালুমিনিয়ামের যোজনী আমরা একটু আগে শিখে আসছি 3। তার মানে এটার পাশে আমরা ব্র্যাকেট দিয়ে 3 বসাবো। আর এখান থেকে আমরা দেখতে পাইতেছি সালফেটের যোজনী হচ্ছে কত? 2। তাহলে এই 2 কার সাথে বসবে? অ্যালুমিনিয়ামের সাথে বসবে। তাহলে আমরা বলতে পারি Al2SO4 3। আবার আমি যদি বলি, আমি যদি অ্যালুমিনিয়াম কার্বনেট লিখতে চাই, কার্বনেটের যোজনী কত? 2। কার্বনেটের সংকেত কি? CO3 2 মাইনাস। তার মানে Al CO3 2 মাইনাস, তার উপরে লেখা যাবে না, ওটা চার্জ। আচ্ছা, তো অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3। কার্বনেটের কত? 2। তখন আমরা লিখবো Al2CO3। তো এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট। অ্যালুমিনিয়াম সালফেট। আবার এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম কার্বনেট। কার্বনেট। আমাদের পরীক্ষায় আসলে মূলত এই জিনিসগুলাই আমাদের পরীক্ষায় আসবে, যে এখানে এটা যোজনী কত, বা অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত নিচের কোনটি, বা অ্যালুমিনিয়াম কার্বনেটের সংকেত নিচের কোনটি, এই জিনিসগুলাই পরীক্ষায় আসে। আচ্ছা, তো এখানে এগুলো আসলে বর্ণনা লিখে দিছে। আর আমি একটু আগে যে ব্যাখ্যাগুলো তোমাকে বললাম, যদি জোড় সংখ্যা হয় তখন 2 দিয়ে মানে ভাগ করে দিতে হয়, তখন আমরা হচ্ছে ওইভাবে করে লিখবো। ওকে, এখন আসি আমরা আণবিক সংকেত আর হচ্ছে গাঠনিক সংকেত। এটার একটা ইম্পর্টেন্ট জিনিস, আণবিক সংকেত কি আর গাঠনিক সংকেত কি, এটা আমাদের একটু বোঝা লাগবে। তো আমরা এখন শিখবো হচ্ছে আণবিক সংকেত, গাঠনিক সংকেত। প্রথমে আমরা আণবিক সংকেতে আসি। আণবিক সংকেত মানে আমরা একটু আগে যেভাবে করে লিখছি আসলে, যেমন আমরা একটু আগে লিখছি কি, MgCl2। আমরা লিখছি হচ্ছে তোমার আহ ধরো Al2, সরি, AlCl3। আমরা লিখছি হচ্ছে PCl5। এইভাবে করে সংকেতের মাধ্যমে যেটা লেখা হয় এগুলাকে বলে তার আণবিক সংকেত। এই সংকেত গুলাকে বলা হয় আণবিক সংকেত। এবার আসি আমরা গাঠনিক সংকেত। গাঠনিক সংকেত, যেমন আমরা আণবিক সংকেত আরো শিখছি, যেমন কার্বন ডাই অক্সাইড, তারপরে পানি, H2O, এগুলোও কিন্তু আণবিক সংকেত। এখন গাঠনিক সংকেত কোনগুলো? গাঠনিক সংকেত মানে হচ্ছে কে কার সাথে কিভাবে করে যুক্ত আছে, এটাকে দেখানো, চিত্রের মাধ্যমে দেখাইতে হবে এটা। যেমন আমি যদি বলি কার্বন ডাই অক্সাইড, দেখো কার্বন ডাই অক্সাইড কিভাবে করে যুক্ত আছে। কার্বন ডাই অক্সাইডের কার্বন থাকে মাঝখানে, আর দুই পাশে 2টা অক্সিজেন থাকে। এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের গাঠনিক সংকেত। এখন এগুলা দিয়ে বুঝাইতেছে, এই দাগগুলা দিয়ে কি বুঝায় আসলে? এই দাগগুলা দিয়ে যোজনী বুঝায়। খেয়াল করো, অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী হচ্ছে 2, এই কারণে 2টা দাগ। এই পাশে অক্সিজেনের যোজনী কত? 2, এই কারণে। কথা কি শুনতে পাচ্ছ? হ্যালো?
হ্যাঁ, ইসরাত কথা শুনতে পাচ্ছ? ঠিক আছে, আমি যেটা নিয়ে আলোচনা করতেছিলাম দেখো, আমরা এখানে আলোচনা করতেছিলাম মেইনলি গাঠনিক সংকেত নিয়ে। সো কার্বন ডাই অক্সাইডের গাঠনিক সংকেত হচ্ছে এইটা। এখন এই যে দাগগুলোর মানে কি? এটার মানে হচ্ছে আমরা জানি অক্সিজেনের যোজনী দুই, তাই অক্সিজেনের পাশে দুইটা দাগ দিছে। আবার এই অক্সিজেনের যোজনীও দুই, তাই এর পাশে দুইটা দাগ দিছে। আবার আমরা জানি কার্বনের যোজনী কত, চার, তাই এই যে কার্বনের যোজনী এই পাশে দুইটা দাগ, এই পাশে দুইটা দাগ। এই দাগগুলা অক্সিজেনেরও দাগ, এই দাগগুলা কার্বনেরও দাগ। তার মানে কার্বনের যোজনী চার পূর্ণ হয়েছে, অক্সিজেনের যোজনী দুই পূর্ণ হয়েছে, এরকম করে বুঝি। আচ্ছা, এরপর ধরো আমরা দেখতেছি ধরো পানি। পানির সংকেত, পানির সংকেতটা কেমন? পানির গাঠনিক সংকেতটাকে যদি আমরা লিখি, পানির গাঠনিক সংকেত হচ্ছে এরকম, এরকম, এটা হচ্ছে পানির সংকেত। তো খেয়াল করো, আমরা জানি অক্সিজেনের যোজনী কত, দুই, এই যে এই একটা দাগ, এই একটা দাগ, এগুলো হচ্ছে অক্সিজেনের যোজনী বুঝাই গেছে। আবার হাইড্রোজেনের যোজনী কত, এক, তাহলে এই হাইড্রোজেনের জন্য একটা, এই হাইড্রোজেনের জন্য হচ্ছে এই একটা। এইভাবে করে এটাকে গাঠনিক সংকেত বলে। আবার ধরো আরেকটা এক্সাম্পল, ধরো আমরা লিখলাম CH4। CH4 এটার নাম কি? এটার নাম হচ্ছে মিথেন। এটার নাম হচ্ছে মিথেন, এই নামগুলো মনে রাখবা। তাহলে CH4 হচ্ছে তার আণবিক সংকেত। গাঠনিক সংকেত কিভাবে লিখবো? আমরা জানি কার্বনের যোজনী কত, চার, হাইড্রোজেনের যোজনী এক। তাহলে কার্বন আর হাইড্রোজেনের গুলোকে আমরা এভাবে লিখতে পারি, চার পাশে চারটা আমরা হাইড্রোজেন বসাই দিলাম। তাহলে এই যে দেখো, কার্বনের চারটা হাত পূর্ণ হয়ে গেছে, মানে চারটা যোজনী পূর্ণ হয়ে গেছে। আর হাইড্রোজেনের যোজনী কত, হাইড্রোজেন হচ্ছে এক, এই যে এই হাইড্রোজেনের জন্য এই দাগ, এই হাইড্রোজেনের জন্য হচ্ছে এই দাগ, এই হাইড্রোজেনের জন্য হচ্ছে এই দাগ, এই হাইড্রোজেনের জন্য হচ্ছে এই। এভাবে করে আমরা আণবিক সংকেত আর গাঠনিক সংকেত নির্ণয় করতে পারি কোন একটা যৌগের। এটা কি বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে আমারে বলো। তাহলে আমরা এখান থেকে যেটা শিখলাম, কার্বন ডাই অক্সাইডের গাঠনিক সংকেতটা কেমন, এগুলা খাতায় লিখে নিও। গাঠনিক সংকেত হচ্ছে সরল রৈখিক, কারণ এটা একটা সরল রেখার মতো কাজ করতেছে, এটা সরল রেখার মতো কাজ করতেছে, সরল রৈখিক। তার পানির গাঠনিক সংকেতটা কেমন? পানি হচ্ছে কৌণিক, এটা হচ্ছে কৌণিক আকৃতি, কৌণিক। তারপরে মিথেনের গাঠনিক সংকেতটা কেমন? এটাকে বলা হয় চতুস্তলকীয়, এটাকে বলা হয় চতুস্তলকীয়। বাংলাটা না, টার্মটা মনে রাখো, কাজে লাগবে। চতুস্তলকীয় বলা হয়। লেখা শেষ হলে আমাকে বলো। ওকে, ডান। তাহলে আমাদের আণবিক সংকেত আর গাঠনিক সংকেতের পরে আর কি আছে দেখি আমরা। এই যে এখানে কয়েকটা আণবিক সংকেত, গাঠনিক সংকেত দিছে। আচ্ছা, আমি তোমাদেরকে কয়েকটা কাজ দিই, তোমরা এগুলার আণবিক সংকেত গাঠনিক সংকেত নেক্সট দিন লিখে আসবা। ডব্লিউ থাকবে C2H6, এর আণবিক, এটা গাঠনিক সংকেত লিখবা। তারপর লিখবা হচ্ছে NH3, এটার গাঠনিক সংকেত লিখবা। নাইট্রোজেন আর হাইড্রোজেন তোমার শুধু জানা জানা দরকার যে এখানে নাইট্রোজেনের যোজনী কত, হাইড্রোজেনের যোজনী কত, কার্বনের যোজনী কত, হাইড্রোজেনের যোজনী কত, এটুকু জানলেই তোমার না। ওকে। তারপরে হচ্ছে, যেমন আমি একটু দেখাই দিই, এটা একটু ব্যতিক্রম আছে। এই যে C2H6, এখন মনে হইতে পারে এখানে কার্বনের যোজনী হচ্ছে ছয় আর হাইড্রোজেনের যোজনী হচ্ছে দুই। না, এটা আসলে সঠিক কথা না। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, হাইড্রোজেনের যোজনী কখনোই দুই হইতে পারবে না। হাইড্রোজেনের যোজনী অল টাইম হচ্ছে কত, ওয়ান। তাহলে এখানে এই দুই আর ছয় এগুলা কিন্তু হলে অন্য কিছু মিন করতেছে। এখানে তোমার কার্বন দুইটা দিয়ে বুঝাইতেছে যে কার্বনের, তোমার কার্বনের সংখ্যা হচ্ছে দুইটা, আর হাইড্রোজেন ছয়টা দিয়ে বুঝাইতেছে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে ছয়টা। তো এখানে দেখো, কার্বন দুইটারে আমরা কিভাবে দিব, এই যে দেখো কার্বন দুইটাকে আমরা এভাবে দিলাম, ফার্স্টে যুক্ত করে দিলাম, দুইটা কার্বন থাকবে। মাঝখানে কিন্তু এই চিহ্নটা দেওয়া লাগবে, না হলে কিন্তু মানে যৌগ হবে না। এবার আমরা যদি হাইড্রোজেন গুলোকে ভাগ করে ফেলি, হাইড্রোজেন আছে টোটাল ছয়টা, তাহলে এই এক কার্বনের জন্য তিনটা, আরেক কার্বনের জন্য তিনটা, এরকম করে আমরা এগুলোকে ভাগ করে ফেলতে পারি। তাহলে ব্যাপারটা এরকম হবে, এই কার্বনের জন্য হাইড্রোজেন কয়টা দিলাম,
তিনটা। এই কার্বনের জন্য হাইড্রোজেন কয়টা দিলাম? তিনটা। শেষ। এখন তুমি দেখো কার্বনের যোজনী কত আর হাইড্রোজেনের যোজনী কত। দেখো এই কার্বনের যোজনী কত? 1, 2, এখানে একটা আছে 2, তারপরে 3, তারপরে হচ্ছে 4। আবার এই কার্বনের জন্য কত? পরের কার্বন, এই যে 1, 2, 3, 4। কার্বনের যোজনী আমাদের 4 হয়েছে। আবার এখন দেখো হাইড্রোজেন যোজনী গুলো ঠিক আছে কিনা। এই হাইড্রোজেনের যোজনী 1, এই হাইড্রোজেনের যোজনী 1, এই হাইড্রোজেন যোজনী হচ্ছে 1। আবার এই হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, হাইড্রোজেনের যোজনী 1, হাইড্রোজেনের যোজনী 1। তার মানে তুমি যৌগ লেখার পরে তুমি চেক করবা যে তোমার আসলে যোজনী যা হওয়ার কথা ছিল তা কি পূর্ণ হয়েছে কিনা, নাকি কম রয়ে গেছে নাকি বেশি রয়ে গেছে। এই জিনিসটা তোমাদেরকে চেক করে নেওয়া লাগবে। আচ্ছা, তো তোমরা আরো কয়েকটা করবা, যেমন C3H8 এটা বের করবা, তারপর C4H9 এটা এটা করবা। তাহলে এই তিনটার আণবিক এবং সরি আণবিক সংকেতটা আমি লিখে দিলাম, তোমরা হচ্ছে এগুলার গাঠনিক সংকেত লিখবা। এবার গাঠনিক সংকেত তোমাদের বাড়ির কাছে থাকবে, এগুলো HW থাকবে। আচ্ছা, আমাদের এর পরের টপিক যেটা অষ্টক এবং দুইয়ের নিয়ম, উম, এটা সম্পর্কে একটু আলোচনা করে দিই। আজকে লাস্ট পড়া হচ্ছে আমাদের এটা। অষ্টক এবং দুইয়ের নিয়ম বলতে আসলে কি বোঝায়। আজকে আমরা মেনলি দুইয়ের নিয়ম নিয়ে কথাবার্তা বলবো, অষ্টক নিয়ম নেক্সট দিন আলোচনা করবো। ফার্স্ট হচ্ছে দুইয়ের নিয়ম। দুইয়ের নিয়ম, দেখো দুইয়ের নিয়ম ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে আমরা জানি হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, এবং হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু 2। পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। তার মানে আমরা জানি যে যত মৌল আছে সবাই চায় কি নিষ্ক্রিয় গ্যাসের মতো হইতে। তাহলে হিলিয়ামের আশেপাশে যারা আছে যেমন হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, সবাই কিন্তু চায় হিলিয়ামের মতো আচরণ করতে। এই যে হিলিয়ামের মতো তারা 2টা ইলেকট্রন অর্জন করতে চায়, এই যে এটাকেই বলতেছে দুইয়ের নিয়ম। হিলিয়ামের মতো তারা তাদের সর্বশেষ শক্তি স্তরে 2-এর নিয়ম অর্জন করতে চায়, এটারই বলে হচ্ছে 2-এর নিয়ম। মানে 2টা ইলেকট্রন অর্জন করতে, যেমন দেখো লিথিয়াম, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। তাহলে 1s2 2s2, সরি 1s2 2s1। তাহলে লিথিয়াম যদি হিলিয়ামের মতো হইতে চায়, তার এই একটা ইলেকট্রন ত্যাগ করে দেওয়া লাগবে, মানে বের করে দেওয়া লাগবে এখান থেকে। তাহলে আমরা বলতে পারি যদি সে বের করে দেয় তার মানে লিথিয়াম 2-এর নিয়ম মেনে চলছে। আবার দেখো বেরিলিয়াম, বেরিলিয়াম কত 4, তার ইলেকট্রন হচ্ছে 1s2 2s2। তাহলে বেরিলিয়াম যদি হিলিয়ামের মতো হইতে চায় তার 2টা ইলেকট্রন ত্যাগ করা লাগবে, আর ত্যাগ করলেই সে 2-এর নিয়ম মানবে। অর্থাৎ যদি এটা ত্যাগ করে ফেলে তাহলে তার ইলেকট্রন বিন্যাস কি হবে? বেরিলিয়াম 2+, মানে সে দুইটা। আরেকটা কথা এটা মনে রাখবা, ইলেকট্রন যদি ত্যাগ করে সেটাকে আমরা প্লাস দিয়ে বুঝাই, আর ইলেকট্রন গ্রহণ করলে সেটাকে আমরা মাইনাস দিয়ে বুঝাই। সো দুইটা দুইটা ত্যাগ করছে, তো এখানে আমি 2+ দিলাম। তাহলে তো ইলেকট্রন বিন্যাস এখন কি হবে? 1s2 হবে। 1s2। তো দেখো এটা কিন্তু আমাদের হিলিয়াম আর ইলেকট্রন বিন্যাসের মতো হয়ে গেছে, তার মানে সে 2-এর নিয়ম মেনে চলছে। আবার দেখো বোরন, বোরন কত 5, 1s2 2s2 2p1। এখন আমি যদি বলি বোরন তার সর্বশেষ শক্তি স্তর থেকে 3টা ইলেকট্রন ত্যাগ করে দিল, মানে বোরন 3+, তখন তার ইলেকট্রন বিন্যাস কেমন হবে? 1s2। বাকিগুলো তো লেখা লাগবে না কারণ ওগুলো তো ইলেকট্রন নাই। তার মানে বোরনও কিন্তু 2-এর নিয়ম মেনে চলতেছে। সোজা কথায় যারা ইলেকট্রন ত্যাগ করবে বা গ্রহণ করবে এবং ত্যাগ বা গ্রহণের মাধ্যমে হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, তারাই 2-এর নিয়ম মেনে চলে। তুমি কি কথাগুলো বুঝছো কিনা আমাকে বলো। আচ্ছা, তো বুঝলে আমাদের বইয়ের এই পর্যন্ত তোমাদের পড়া থাকবে। ঠিক আছে, 2-এর নিয়ম এবং অষ্টক নিয়ম বইয়ের এই পর্যন্ত পড়া থাকবে। আর যে যে কাজগুলো আজকের ক্লাসে SW দিলাম এগুলা করে আসবে। ওকে, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।